স্পেসিফিক্যালি এই যে আসামি জিয়াউল হাসান, তার বিরুদ্ধে সোফার যে সমস্ত এভিডেন্স এসছে তদন্ত সংস্থার মাধ্যমে, আমরা যেটা জানি যে তিনি শত শত মানুষকে গুম করে হত্যা করেছেন, তাদেরকে পেট কেটে নদী নালায় খালে বিলে তাদের লাশকে ফেলে দিয়েছেন। এই জাতীয় অসম্ভব শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে। অ্যাপিলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। তারা মনে করেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া উচিত। তারপরেও যেহেতু ডিফেন্স পক্ষ বলেছেন তারা এই অ্যাপ্লিকেশনগুলো পরবর্তীতে আবার শুনানি করতে চান, আদালত বলেছেন হ্যাঁ সময় হলে উনি আবার শুনবেন। মোটা দাগে এই অ্যাপ্লিকেশনগুলোর উপরে আদালত তার কমেন্ট পাস করে এই ব্যাপারে কোনো আর আদেশ না দিয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। সেই তারিখ দুটোতে আসামিদের সশরীরে হাজির থাকতে হবে এবং সেই দিন অভিযোগ গঠনের উপরে শুনানি অনুষ্ঠিত হবে। আচ্ছা, ওই দুটো মামলায় অনেক আসামি পলাতক আছেন, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী সাজাপ্রাপ্ত শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামাল, তারাও এই মামলার আসামি গুমের ব্যাপারে। তাদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দেওয়া হয়েছে এবং ওনাদের বাইরেও অনেক আসামি যে কয়েকজন আছেন তাদের মধ্যে অনেকেই পলাতক আছেন, তাদের ব্যাপারেও স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দেওয়া হয়েছে। স্পেশালি শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন লয়ার জেদাই খান পান্না, তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আর আসাদুজ্জামান খান কামালের জন্য একজন লয়ার এনগেজ করা হয়েছে এবং বাকি যারা আছেন তাদের জন্য আলাদাভাবে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করা হয়েছে এবং তারা আইন অনুযায়ী আদালতকে সেইভাবে স্টেট ডিফেন্স লয়ার হিসেবে সহযোগিতা করবে। না, বিষয়টা হচ্ছে উত্তপ্ত বাক্য বিনিময়ের কিছু নেই। বিষয়টা হচ্ছে আদালতের প্রসিডিংস, এটা ওনারা অ্যাপ্লিকেশন দিয়েছেন, কিন্তু আমরা যেটা প্রশ্ন করেছি আদালতের কাছে, যে আদালতে আমরা যুক্তিতর্ক তুলে ধরেছি যে এই আদালতের কাছে যে কোনো আবেদন যদি করতে হয় তাহলে কোন আইন অনুযায়ী বা আইনের কোন বিধান অনুযায়ী, কোন ধারা অনুযায়ী আবেদন করা হচ্ছে সেটা উল্লেখ করতে হবে। তো উনি একটা ঢালাও অ্যাপ্লিকেশন করেছেন, কখনো বলছেন আমার ফোনের কল রেকর্ড মেসেজ এগুলো আমি পেতে চাই। তো ফোনের কল রেকর্ড মেসেজ উনি পেতে চান কেন, সেটার সাথে এই মামলার কি সম্পর্ক আছে? তার মামলায় এখন পর্যন্ত অভিযোগপত্র দাখিল হয়নি। তো ওনার মেসেজ এবং কল রেকর্ড যদি উনি পেতে চান ভিন্ন ফোরামে যাবেন। তো ওনার যে কোনো কিছু দরকার হলে ট্রাইব্যুনালের কাছে আসছেন, এটা আইনের বিধানের বাইরে। তদন্তকারী কর্মকর্তার সামনে আইনজীবীকে বসে থাকার কোনো বিধান আইনে নাই, কিন্তু এই আদালত নেয় বিশেষ করে স্বচ্ছতার স্বার্থে একজন আইনজীবীকে আসামিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তার পাশে মিনস পার্শ্ববর্তী কোনো রুমে উপস্থিত থাকার জন্য পারমিশন দিয়ে থাকেন। তার একজন আইনজীবী যদি ইচ্ছা করেন তাহলে তিনি উপস্থিত থাকবেন পাশের রুমে এবং ইন্টারভালের সময় বা যখন দরকার হবে তখন উনি গিয়ে তার সাথে দেখা করতে পারবেন, তার কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞাসা করতে পারবেন। তথ্য উদ্ঘাটন করা সেটার ক্ষেত্রে কিন্তু বিঘ্ন সৃষ্টি হবে, সেই জন্য তদন্ত সংস্থা বলেছেন যে তারা তাকে পার্শ্ববর্তী রুমে রাখতে পারবেন, কিন্তু তার জিজ্ঞাসাবাদের সময় তার সামনে বা মুখোমুখি রাখতে পারবেন। এইরকম প্রক্রিয়া তদন্ত সংস্থা ফলো করছেন, কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে তিনি না গিয়ে সিন ক্রিয়েট করার চেষ্টা করেন, সবসময় তদন্তের কাজগুলোকে বিঘ্নিত করার চেষ্টা করেন, কোর্টের মধ্যে এসে আননেসেসারি অ্যাপ্লিকেশন দিয়ে কোর্টের সময় নষ্ট করার চেষ্টা করেন। এই বিষয়গুলো আমরা আদালতে তুলে ধরেছি, যেগুলো আইনসম্মত নয়, এগুলো বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সামিল। এবং আমরা বিশেষভাবে বলেছি যে স্পেসিফিক্যালি এই যে আসামি জিয়াউল হাসান, তার বিরুদ্ধে সোফার যে সমস্ত এভিডেন্স এসছে তদন্ত সংস্থার মাধ্যমে, আমরা যেটা জানি যে তিনি শত শত মানুষকে গুম করে হত্যা করেছেন, তাদেরকে পেট কেটে নদী নালায় খালে বিলে তাদের লাশকে ফেলে দিয়েছেন। এই জাতীয় অসম্ভব শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে। এরকম একটা দুর্ধর্ষ খুনি বা দুর্ধর্ষ যে আসামি, যার বিরুদ্ধে এত খুনের অভিযোগ আছে, গুমের অভিযোগ আছে, তার ব্যাপারটা তদন্ত সংস্থাকে তার মতো করেই ডিল করতে দিতে হবে। আইন অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করা, তথ্য উদ্ঘাটনের জন্য যা প্রয়োজন তদন্ত সংস্থায় সেগুলো এগুলো করতে দিতে হবে। কারণ বাংলাদেশের সবচাইতে আমি বলবো যে ব্যক্তি হিসাবে, একক ব্যক্তি হিসাবে সবচাইতে বেশি সংখ্যক অপরাধের সাথে তার সম্পৃক্ততা পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। সুতরাং এই বিষয়গুলো যতটুকু সম্ভব মানে তাকে সতর্কতার সাথে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে তদন্ত সংস্থার যে স্বাধীনতা আছে আইন অনুযায়ী, সেটা যেন তদন্ত সংস্থা ভোগ করতে পারে, সেটা আমরা আদালতের কাছে সময় হলে জানতে পারবেন। এটা শেষ পর্যায়ে আছে, আশা করছি খুব সহজে। জেদাই খান পান্না সহ মোট কতজন দেওয়া হলো? 15 জনের পক্ষে, 15 জনের পক্ষে, বাকিদের নামগুলো পরবর্তী সময় জানতে পারবেন, ট্রাইব্যুনাল ফলো করবে। এগুলো হাইপ তৈরি করার জন্য। এটা আমাদের কাছে যখন জিজ্ঞাসাবাদ আমরা করি আমাদের তদন্ত সংস্থায়, সেখানে সমস্ত জিজ্ঞাসাবাদটা ভিডিওগ্রাফ থাকে। উনি একটা মিথ্যা, শুধু নয় জলজান্ত মিথ্যা কথা বলেছেন, এবং শুধু তাই না, তিনি সেখানে গিয়ে সিন ক্রিয়েট করার চেষ্টা করেছেন।
উনি উল্টো আরো তদন্তকারী কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহার করেছেন এবং আমরা এটা ট্রাইব্যুনালকে জানিয়েছি যে ভবিষ্যতে এই জিয়াউল হাসানের মামলায় জিজ্ঞাসাবাদের সময় যদি আইনজীবীকে উপস্থিত থাকতে হয়, তার এই আইনজীবী যিনি বিশেষভাবে ওইখানে কোনো সমস্যা তৈরি করেন এরকম কোনো লোককে যাতে না দেওয়া হয় সেটা আমরা ভবিষ্যতে হয়তো প্রেয়ার করবো যদি দরকার হয়। কারণ আমাদের এই প্রক্রিয়ার মধ্যে কেউ যদি ডিস্টারবেন্স ক্রিয়েট করে, সমস্যা তৈরি করে, নিশ্চয়ই তদন্তকারী কর্মকর্তারা সেই বিষয়টা অ্যালাউ করবেন না। আমাদের স্মুথলি তদন্ত করতে হবে। থ্যাংক ইউ।